উত্তরায় মানে দারুণ ভাবে মানুষ খেপে গিয়েছে। এখন বিশ্বাসযোগ্যতা, মিডিয়ার তো বিশ্বাসযোগ্যতা হারানোর কারণে মিডিয়াকেও মানুষ আর বিশ্বাস করতে পারছে না। সেটা মিডিয়া তো গলা চেপে ধরে, মিডিয়া তো কোনো সত্য ঘটনা প্রকাশ করতে দেয়নি, কাজেই মিডিয়ার উপরে এখন আর ভরসা করে না কেউ। সব আবার ফেসবুকে চলে গিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে চলে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এখন যেভাবে প্রকাশ করতেছে, আমি একটা দেখছিলাম মানে সচিবালয়ের দৃশ্যটা আমি দেখছিলাম, সেখানেই আমার কাছে মনে হলো এটা স্বতঃস্ফূর্ত, কেউ করে নাই, কেউ এটা মানে আগুনে ঘি ঢালেনি, এমনি স্বতঃস্ফূর্ত ভাবেই আসছে। এবং এখানে সর্বস্তরের মানুষ, এখানে কে কোন দল সেটা বড় কথা নয়, সর্বস্তরের মানুষ এই যে সরকারের প্রতি যে রয়েছে, ক্ষোভ রয়েছে, একটা জ্বালা রয়েছে, একটা যন্ত্রণা রয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটছে। মানে সবাই বলতেছে তারা জুলাই জুলাই উৎসব, জুলাই সেলিব্রেশন নিয়ে ব্যস্ত, তার সংকটটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেটাই আমার কথা হলো যে সরকার এত বড় একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাকে মানে মিডিয়াতে সুন্দরভাবে মানে প্রকাশ করা উচিত ছিল, এবং তাতে মানুষের সিম্পেথিটা বাড়তো। রেগুলার যদি মিডিয়া ব্রিফিংটা হতো তাহলে এটা মানুষ এইভাবে খেপতো না। এখন তো মানুষ কেটে গিয়েছে যে তারা এইটা নিয়ে এই করছে। এইখানে মানে আমি একবার শুনলাম, আমি অবশ্য সত্যতা জানি না, ওই জামাতে ইসলামের আমির কোন হাসপাতালে যাবে, সেই হাসপাতাল ক্লিয়ার করতে যে এখানে অ্যাম্বুলেন্স যেগুলি বার্ন ইউনিটে যাবে, সেই অ্যাম্বুলেন্স গুলি বলে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের মানে যেতে দেওয়া হচ্ছে না। এই ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে বিষয়গুলো বাংলাদেশে, মানে একটা ঘটনা ঘটে ওইখানে হসপিটালে রাজনৈতিক নেতারা যখন দলবল নিয়ে সবাই গিয়ে হাজির হন, তাহলে কিন্তু তার ট্রিটমেন্টও ব্যাহত হয়, সিকিউরিটি বল নানা কিছু, এটা আবার সামনে এলো এবারে। জি জি জি, সেটাই আমি বলতে চাচ্ছি। এমনি মানে মানুষ সব ক্ষুব্ধ বিক্ষুব্ধ, তারপরে এই ধরনের মানে নিপীড়ন, এই যে সংখ্যা লয়ে অ্যাক্সিডেন্টের সংখ্যা নিয়ে ডেড বডি গুলি আমি দু একটা দেখছি একদম ঝলসে কালো হয়ে গিয়েছে, এবং এইটা তো কোনো মা বাপ, কোনো আত্মীয় স্বজন এটা সহ্য করতে পারতেছেন না। সেই জন্যই এই বিক্ষোভের মাত্রাটা এতখানি হয়েছে। আজকে কিন্তু স্যার সবাই যেটা বুঝতে যে আপনার যে বার্ন ইনস্টিটিউট যেটা করেছিলেন ঢাকা মেডিকেলে, এটা যে কত কার্যকর ছিল, সে কত প্রয়োজনীয় ছিল, সেটা কিন্তু সবাই এটা বুঝতে পারছে। এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানে একটা অ্যাডভান্স চিন্তা করে গেছেন। এই আমাদের যে বর্তমান হেলথ মিনিস্টার ছিল আমাদের সামন্তলাল, তিনি তো তার লাইফটি ডেডিকেটেড করে দিয়েছিলেন এই বার্ন ইউনিট হাসপাতালটাকে একটা সুন্দর হাসপাতাল, মাননীয় প্রধানমন্ত্রী যেরকম ভাবে নির্দেশনা দিচ্ছিলেন সেরকম ভাবে করে দিতে। আজকে তার প্রয়োজনীয়তা মানে সবাই অনুভব করছেন, আপনি যথার্থই বলেছেন। তার মানে উনি যে এইটাই চিন্তা করেছিলেন। আর একটা জিনিস, আজকে একটা মেয়ে ফেসবুকে এসে বলতেছিল যে এই স্কুলটা তৈরির সময় তাকে বলা হয়েছিল যে এখানে স্কুলটা এয়ারপোর্টের এত কাছে, এটা না করাটাই ভালো, অন্যখানে করেন, এইখানে একটা। তাও তার কথা শুনে নাই, মাইল্ড স্টোনের বোধহয় অথরিটি অনেকটা জোর করেই এখানে স্কুলটা করেছে। এখন সত্য মিথ্যা এটা তো একটা পরীক্ষা নিরীক্ষা দরকার, এবং কেন হলো সেগুলো তো হবেই, নিশ্চয়ই হবে। এবং এই পাইলট, আমার কাছে একটা জিনিস মনে হয়, যখন প্লেনটি উড়ায় একেবারে সেই মুহূর্তে ক্র্যাশ করবে, তাহলে তারা স্টার্ট করলো কেন? তারা কি চেক করলো? তার আগে তো ইঞ্জিনিয়ারিং চেক হয় একটা প্লেনটা আকাশে ওড়ার আগে। একজন অফিসার, ফ্লাইট লেফটেন্যান্ট উড়বে, তারও তো একটা লাইফের ভ্যালু আছে, তাকে প্রশিক্ষিত করতে তো অনেক সময় লাগে। তো কাজেই এখানে একটা পরীক্ষা নিরীক্ষা তো ব্যাপার আছে, প্লেনটা সব ফিট কিনা ওড়ার জন্য।
আমি জানি না এগুলি করেছিল কিনা, এগুলি সঠিকভাবে পালন করেছিল কিনা আমি জানি না। তবে এই তদন্তগুলো তো আমাদের যথাযথভাবে হয় না, আর তদন্ত রিপোর্টও কোনোদিন করা মানুষ জানে না তদন্ত রিপোর্টে কি পাওয়া গেল, এটাও প্রকাশ হয় না। জি, আমি সেইখানেই আসছি যে এগুলিকে তদন্ত করলেও বোঝা যাবে, জানা যাবে, অনেক কিছু হয়তো বের হবে। কিন্তু আমাদের যেটা আমাদের এখন যে সবচেয়ে বেশি হৃদয় বিদারক হয়েছে, এই যে ছোট ছোট বাচ্চারা মারা গেছে, কয়লার মতন আগুনে কালো হয়ে পুড়ে গিয়েছে। এখন তো ধরেন যদি তাৎক্ষণিক 10 জন যেয়ে থাকে, এই হাসপাতালে মারা যাবে আর তার দ্বিগুণ। কারণ আমি সামন্তলালের কাছেই শুনেছি, আমাদের সেই মন্ত্রী মহোদয়, যার 50% পুড়ে যায় তার বাঁচার আশঙ্কা মানে কম হয়ে যায়, তাকে বাঁচানো খুব কম, অনেক সময় থাকে আর বাঁচানো যায় না। তো কাজেই এইখানে হয়তো অনেকে আরো মারা যাবে চিকিৎসার ইসের পরেও। তো সেই জন্যই মা বাবার যে হাজারি, গার্জিয়ানের যে হাজারি, সেটার থেকে আজকে বৃদ্ধ হয়ে পরিণত হয়ে গেছে। সামন্তলাল সেন কোথায়, জেলে না কোথায়, এটা নিয়েও কিন্তু অনেকের আক্ষেপ। ওনাকে যদি আনা হতো সামনে, উনি কিন্তু মাস্টার, এটা কিভাবে এই পরিস্থিতিগুলা নিয়ন্ত্রণ করতে হয়, এই জিনিসগুলো খুব ভালো খুব ভালো পারেন। আমি খুব কাছ থেকে ওনাকে দেখছি, অনেক যে অগ্নিদগ্ধ যখনই মানে বড় কিছু হয়েছে, আমি নিজেও ছুটে গিয়েছি হাসপাতালে ওনার সঙ্গে আলাপ করতে। তখন ওনার বিজ্ঞতা, ওনার দক্ষতার উনি স্বাক্ষর সবসময় রেখেছে, সেইটা আমি দেখেছি। কাজে আমি তার সম্বন্ধে খুবই কনফিডেন্স, সে থাকলে আরো দক্ষতার সঙ্গে এগুলি হ্যান্ডেল করতে পারতো হাসপাতালগুলিকে অন্তত। কিন্তু আজকের লোক না, বহু বছর ধরে উনি এই কাজটা করছেন, প্লাস হচ্ছে বিভিন্ন দেশের সার্জনদের এনে তিনি কিন্তু ঢাকা মেডিকেলে অপারেশন করান সব। উনি থাকলে এগুলো করতে পারতেন আজকে আর কি। সেটাই আমাদের কথা, সেটাই। আর ছাত্রলীগের ছেলেরা গিয়েছিল রক্ত দিতে, সেখানে ছাত্রলীগ পরিচয় চিহ্নিত করে তাদেরকে মারধর করা হয়। হ্যাঁ, সেটাও করেছে, কিন্তু সেটাও আমি কালকে লক্ষ্য করেছি। ছাত্রলীগের ছেলেরা কেন আসলো, এইগুলিও একটা হয়েছে। এই দেশের 42% হলো ডাইরেক্ট আওয়ামী লীগ করে, আর 42% এর পরে ধরেন বিএনপি করে, অন্যান্য দলগুলি করে, তারপর সুইং ভোট আছে, সেটাও প্রায় 15% থেকে 20%। কাছে যারা নাকি কোনো দলের মতাদর্শী নয়, কিন্তু যারা ভোট দিতে চায়। তা আমরা এগুলি আমার কাছে মনে হয় তারা এই জায়গাটাতে সবকিছু গলা চেপে ধরে, যেমন মিডিয়া বন্ধ করেছে, তেমনি এরা বল প্রয়োগ করে সবকিছু করতে চাচ্ছে। আজকে তারই একটা বই প্রকাশ ঘটলো, তার বিদ্রোহের একটা বই প্রকাশ ঘটেছে। মানুষ আর বসে থাকতে চায় না, মানুষ এখন বেরিয়ে এই জালেমদেরকে, এই ইউনূস সরকারকে আজকে রুখে দাঁড়ানোর জন্য রাস্তায় নেমে আসতেছে। এরা কোনো পার্টি করে না, এরা মানে নিজের তাগাদেই কিন্তু চলে আসছে। এটার জন্য আপনাদের কোনো আহ্বানও বলতে হলো না, আহ্বানও জানাতে হয় না, কিছুই করতে হয়নি। সেইটাই তো আমরা বলছি, বাংলাদেশের মানুষ সবসময় যেমন খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যায়, আবার ঠিক তাড়াতাড়ি শক্ত কিছু করার জন্য তৈরি থাকে। আপনি স্যার দিল্লি গেছিলেন, ওইটা কোনো ফলো আপ আছে দিল্লিতে যে আপনার মিটিং গুলো হচ্ছিল? হ্যাঁ, দিল্লিতে তো নেত্রীগুলো দেখতেছেন, উনি নির্দেশনা দিচ্ছেন, উনি শীঘ্রই হয়তো নতুন কিছু বলবেন। না, আপনি যে দিল্লি গিয়েছিলেন, আপনার যে ইন্টারভিউ গুলো ছিল আপনার, ওগুলো কোনো ফলো আপ আছে, ওগুলো বেরিয়েছে এগুলা? উনি তো, ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে গিয়েছিলাম, সেখানে আমার অনেক কিছু বিষয় তাকে জানানো, এবং তার কিছু ছিল, এবং এই কথা আলাপ করার জন্য আমি অনেকবারই বলছিলাম। এইবার ক্লিয়ারেন্স পাওয়ার পরে আমি গিয়েছিলাম দেখা করতে। উনি কেমন আছেন স্যার? উনি ভালো আছেন ইনশাআল্লাহ। উনার তো বয়স তো, একজন মানে মেডিকেল ট্রিটমেন্ট এগুলো ঠিক মতো আছে কিনা, চুরি পরিচর্যাগুলো? এইগুলো ঠিকই আছে, ওনার খাওয়া দাওয়া, মেডিকেল ট্রিটমেন্ট সব ঠিকঠাক মতো চলছে। এমনি আমরা ওনার তো ভয়েস পাই, ভয়েসটা আগের মতনই আছে। হ্যাঁ, এটাই উনি খুবই কোনো বিপর্যস্ত না, কোনো কিছু না, ভয়েসটা খুবই প্রাণচঞ্চল আছে ওনার। না, ওইটা ঠিক আছে, আমরা
আল্লাহর রহমতে ওইগুলি সবই ঠিক আছে। আমরা চাই উনি এই সামনের এই যেটা তার নেতৃত্বে এইগুলো অবসান হবে এবং আমরা আবার একটা সুন্দর বাংলাদেশ, ধ্বংস তো করেই দিয়েছে বাংলাদেশকে, আপনার জুডিশিয়াল সিস্টেম নষ্ট করে দিয়েছে, আপনার ওইটাকে ইন্ডাস্ট্রিয়াল মানে নষ্ট করে দিয়েছে। ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট, বাইরের ইনভেস্টমেন্ট প্রায় শূন্যের কাছে চলে আসছে। এই সবগুলি যদি বিশ্লেষণ করেন, আমরা এইভাবে যদি চলতে থাকি তাহলে একটা মহা ইসের মধ্যে চলে যাব, দুর্যোগের মধ্যে চলে যাব। বাইরে ইনভেস্টমেন্ট তো পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া আসে না। এমনকি একে আজাদ, ওই যে হামিম গুবি আজাদ সাহেব বলেছেন 40 বছরে বাংলাদেশে এই পরিস্থিতি কোনোদিন হয় নাই। হ্যাঁ, এটা উনি খুব ভাবে বলছে, আমি এটা দেখেছি। একজন শিল্পপতি, একজন বড় ব্যবসায়ী যদি এটা বলে থাকে তাহলে তাহলে এখন দেশের অবস্থানটা কি আপনি নিজেই বুঝতে পারেন। মানে এগুলি তো কোনো কিছুই তাদের কেয়ার নেই। তারা কিভাবে আরাম আয়েশ করবে, কিভাবে একটা নতুন পার্টি একটা তৈরি করবে যার কোনো ইলেকশন কমিশন থেকে তারা এখনো স্বীকৃতি দেয় নাই, তার নেতাকে কিভাবে প্রোটোকল দিয়ে এইখানে নিয়ে যাচ্ছে সরকারি প্রোটোকল, এবং না দিলে তাকে ধমক দেওয়া হচ্ছে। এগুলো সবই আপনারা দেখছেন। আপনারা তো রাজনীতি করেছেন, রাজনৈতিক কর্মী হিসেবে আপনারা ডেভেলপ করেছেন। কত সংগ্রাম ছিল একটা দল গড়া, গ্রাসরুট থেকে আসা, আর উপর থেকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। এটা দেখেন, সেটাই তো আমরা বলতে চাচ্ছি সেটাই। আর আশা করি মিডিয়া এখন ঘুরে দাঁড়াবে, মিডিয়া লোকজন বুঝতেছে ঠিকই, কিন্তু তাদেরও ঘুরে দাঁড়ার সময় হয়েছে। আর তাদের কণ্ঠরোধ আর কত করবে? সবাই ওই মব সন্ত্রাসটাই সবাই ভয় করছে। যদি আইন থাকতো দেশে তাহলে তো আইনের আশ্রয় নেওয়া যেত। এমন একটা অবস্থায় কেউ আইনের আশ্রয় নিতে পারছে না, কোর্টে গিয়ে নিরাপদ না। একটা মানুষ কোর্টে যায়, কোর্টেও সে নিরাপদ না। সেটা আমি বলতে চাচ্ছি যে জুডিশিয়ারি সিস্টেমটাই শেষ। আমার ওটারে কি বলে, আমার ছেলে জেলখানায়, আপনি নিশ্চয়ই জানেন। পরশুদিন তার ডেট ছিল। আমার উকিল সাহেবকে জানানো হলো যে আপনি মুভ করেন না, মানে আমরা আপনার জন্য কিছু করতে পারবো না। এইরকম সিচুয়েশন হলো জুডিশিয়ারি সিস্টেম। তো ভাইয়া ভালো থাকেন। অনেক ভালো থাকবেন। না, আমার কথা হচ্ছে, আমি কিছু বললে এই যে আপনাদের সঙ্গে কথা বলি, আমার ছেলে আর একটা করে আমার বাবা, আমার একটা ডিটেনশন চাই। এটাই কষ্ট। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। জি ভালো